তৎকালীন অপোজিশনের কেউ একজন বলছে জিয়া রহমান খাল কেটে কুমির নিয়ে আসবে। তো দেখলাম ইদানিংও অনেকে এরকম কিছু কিছু কথাবার্তা বলছে। আমি আপনাদেরকে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আপনাদেরকে আমি ভবিষ্যৎ আমি কিভাবে চিন্তা করছি, আমাদের যারা ভবিষ্যৎ দেশ গড়ে তুলবে। যেমন গতকালকে আমি বাচ্চাদেরকে যখন অ্যাড্রেস করছিলাম, আমি তো ওদেরকে একটা কথা বলেছিলাম, আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, নেক্সট টার্ম তোমাদেরকে রেডি হতে হবে। আমি জিনিসটা ওভাবে দেখি, জিনিসটা ওভাবে বিশ্বাস করি বলেই আমি কথাটা ওইভাবে বলেছি, এবং জিনিসটা ওভাবে বিশ্বাস করি বলেই আমাদের পরিকল্পনাটা আমরা এইভাবে সাজাচ্ছি। এখন এরপরে আসুন আমার আরেকটি কাজ বা চিন্তা ভাবনা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। সেটি হচ্ছে, এর মধ্যে আপনারা দেখেছেন আমরা সারা বাংলাদেশে খাল কাটার কর্মসূচি দিয়েছি। দেখলাম ব্যাপারটা নিয়ে অনেকে বেশ হাসি ঠাট্টা করছে। আমার পরিষ্কার মনে আছে, আব্বা যখন শুরু করেছিলেন তখন তো অনেক ইয়াং ছিলাম আমি, কিন্তু মনে আছে পরিষ্কার যে একদিন আমি পেপারেই পড়ছিলাম যে তৎকালীন অপোজিশনের কেউ একজন বলছে জিয়া রহমান খাল কেটে কুমির নিয়ে আসবে। তো দেখলাম ইদানিংও অনেকে এরকম কিছু কিছু কথাবার্তা বলছে। তো কথাবার্তা বলছে, ঠিক আছে, বলবি, সবাই তো আর আমাদের মতন বলবে না, যার যেটা ইচ্ছা বলুক, কিন্তু আমাদেরকে আমাদের কাজটা করতে হবে। এর মধ্যে আমি দেখলাম বেশ কয়েকটি টিভি চ্যানেল এবং অনলাইন নিউজও আমি দেখলাম যে তারা নিউজ করছে বিভিন্ন জায়গায় আমরা খাল কাটা যে শুরু করেছি। আমরা তো খাল কাটা শুরু করলাম রোজার থেকে, খুব বেশি টাইম আমরা পাইনি, কারণ বর্ষা চলে এসছে। অনেকগুলো খাল, বাট মোটামুটি ভাবে বেশ এই পর্যন্ত 1000 কিলোমিটারের মতন সারা দেশে খাল কাটা হয়েছে। আমাদের খাল নতুন করে কাটা পুনর্খনন মিলিয়ে 1000 কিলোমিটারের মতন এবার হয়েছে। আমরা এখন আর পারবো না এই মাসের থেকে, আগামী যে জুলাই মাস থেকে তো আমরা পারবো না, আগামী কয়েক মাস, কারণ বর্ষা চলে আসছে। কিন্তু যেটা নিউজ দেখলাম এবং বিভিন্ন খবর যেটা জোগাড় করলাম, সব জায়গায় যে 100% ঠিকঠাক মতন হয়েছে তা না, ফাঁকি ঝুঁকি হয়েছে, সেটাও আমরা চেক করছি অনবরত, সেটা আমরা চেক করছি। ফাঁকি ঝুঁকি পেলেই আমরা চেষ্টা করছি ওটাকে আবার যাতে ঠিক করা হয়। বাট তারপরেও এই পর্যন্ত যেটা দেখলাম যে অনেক জায়গায় দেখলাম মানুষ কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। পানি পাচ্ছে, কৃষকরা পানি পাচ্ছে। এখানে আপনারা যারা আছেন, আপনারা অনেকেই কিন্তু গ্রামে বসবাস করেন, গ্রামে আপনাদের বসত বাড়ি আছে, বাড়িতে যান, অথবা এখান থেকেও সোজা যান। বাংলাদেশে একটা ডেঞ্জারাস অবস্থার মধ্যে আমরা আছি। সেই ডেঞ্জারাস অবস্থাটাকে দেখুন, 20 কোটি মানুষ, আমাদের 20 কোটি মানুষ, প্রায় কিন্তু পত্রপত্রিকায় আমরা পড়তাম যে বিভিন্ন জায়গায় নদী শুকিয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় খাল বিল শুকিয়ে যাচ্ছে, মানুষ পানির অভাবে কষ্ট পাচ্ছে। অনেক সময় কিন্তু আপনারা যারা, বিশেষ করে যাদের ফ্যামিলি চাষাবাসের সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের নিশ্চয়ই ধারণা আছে, আপনার বয়স যখন 15 বছর 18 বছর ছিল, তখন আপনার পরিবার যারা ডিপ টিউবওয়েল ব্যবহার করতেন চাষবাসের জন্য, তখন যতটুকু গভীরে গেলে পানি পাওয়া যেত, এখন তার থেকে আরো 1-150 ফিট বেশি গভীরে যেতে হয় মিনিমাম। এই অভিজ্ঞতা নিশ্চয়ই এই ঘরে অনেকেরই আছে। আমি নিজে যখন ছোট ছিলাম, ধরেন আমার বয়স যখন 10-12 ছিল, তখন আমার পরিষ্কার মনে আছে, ঢাকার ক্যান্টনমেন্টে আমরা যেই বাসায় থাকতাম, কোন এক কারণে একবার একটা গর্ত করা হয়েছিল। ওই গর্তটা বোধহয় 6-7 ফিট, যখন গর্তটা খুললো দেখলাম পানি বের হচ্ছে। এখন ওই এলাকায় মিনিমাম 500 ফিট না গেলে পানি পাওয়া যায় না, আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেটা, পানি পাওয়া যায় না। এরকম আমি এই যে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় যাচ্ছি, অনেক জায়গা থেকে দেখলাম রিপোর্ট এসছে, বর্ষার সময় একদিকে বর্ষা, মানে বর্ষায় ধুয়ে সাফা হয়ে যাচ্ছে সবকিছু, কিন্তু তার থেকে একটু দূরে কৃষকরা বর্ষার সময় পানির কষ্ট পাচ্ছে, ঠিকভাবে পানিটা প্ল্যান ওয়েতে পানিটা, অর্থাৎ তার খেতে সে বর্ষার সময়ও পানি দিতে পারছে না, পানিটা নিতে পারছে না। তখন আপনি চিন্তা করে দেখেন, এই যে নদী নালা খাল বিল শুকিয়ে যাচ্ছে, নদীগুলা ভরাট হয়ে যাচ্ছে, বর্ষার সময় পানি আসছে, 7 দিন 10 দিন পানি থাকছে, 2 সপ্তাহ ম্যাক্সিমাম 3 সপ্তাহ পরে পানি নাই আবার। এখন 20 কোটি মানুষ প্রতিদিন পানি ব্যবহার করছে, এবং প্রতিদিন আমরা নিজেদের ব্যবহারের জন্যই হোক অথবা আমাদের কৃষি কার্যের জন্যই হোক না কেন, এই যে নিচে থেকে পানি ব্যবহার করছি, কিরকম একটা ডেঞ্জারাস অবস্থার মধ্যে আমরা যাচ্ছি।
প্রতিদিন 20 কোটি মানুষের কি পরিমাণ পানি লাগে? এভারেজে একটা মানুষের সাধারণত প্রতিদিন 100 লিটার প্লাস মাইনাস 100 লিটার মতন পানি ব্যবহার করে। তাহলে 20 কোটি মানুষ কত লিটার পানি ব্যবহার করে আপনি চিন্তা করে দেখুন। একটা জিনিস খেয়াল করে দেখবেন, বাংলাদেশে যাদের বাড়ি ঘরগুলো ওয়াটার বডি থেকে একটু দূরে, কোনো নদী পুকুর খালের থেকে দূরে, আপনি খেয়াল করে দেখবেন সেই এলাকার মানুষগুলোর কিন্তু স্কিন ডিজিজ বেশি হয়। কারণ হচ্ছে তারা এনাফ পানি পায় না, ফলে ঠিকভাবে হাত মুখ ধুতে পারছে না, গোসল করতে পারছে না, ফলে আস্তে আস্তে স্কিন ডিজিজ হয় ওইসব এলাকায় বা ওইসব ফ্যামিলিতে স্কিন ডিজিজ সমস্যা থাকে। এখন এই যে দেখেন স্কিন ডিজিজে মানুষের কষ্টের কথা বললাম, দৈনন্দিন কষ্টের কথা বললাম, পানি ব্যবহারের অসুখ বিসুখের কথা বললাম, কৃষির কথা বললাম, আমাদেরকে তো এটার একটা সলিউশন বের করতে হবে। আপনাদের নিশ্চয়ই মনে আছে একটা ঘটনা কম বেশি, এই 5ই অগস্টের পরে মাসটা হচ্ছে অগস্ট, তো ওই মাসের ওই বছরের বোধহয় খুব সম্ভব সেপ্টেম্বর মাসে হবে বোধহয় খুব সম্ভব, আপনার নোয়াখালী এলাকার দিকে বিরাট একটা বন্যা হয়েছিল। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী 3টা জেলা মিলে বিশাল বন্যা হয়েছিল। নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে আছে বন্যার কথাটা। আপনাদেরকে তাহলে বোঝানোর জন্য আরো ইজি করে আমি বলি, ধরেন একটা সুইমিং পুল, এখানে তো অনেক সুইমিং পুল আছে, আপনারা দেখেন একটা সুইমিং পুল, আপনারা চিন্তা করেন সুইমিং পুলের ডেপথ বেশি না, ধরেন 7 ফুট ডেপথ, গভীরতা 7 ফুট, কিন্তু সুইমিং পুলটা এইসব সুইমিং পুলের মতন না। ধরেন সুইমিং পুলটা 50 স্কোয়ার মাইল, মিনিমাম 50 স্কোয়ার মাইল, মানে আপনি যদি সেন্টার পয়েন্ট থেকে যেদিকেই যান 50 মাইল কিলোমিটার হবে, 50 কিলোমিটার বা মাইল যেটাই বলেন না কেন, মাইল হলে আরো বেশি হয়ে যাবে, কিলোমিটারও যদি ধরেন, এখানে কি মাইল না কিলোমিটার? কিলোমিটার। তাহলে যেহেতু কিলোমিটার আপনাদের বুঝতে সুবিধা সেজন্য কিলোমিটার, অর্থাৎ এই ফুলদানিটা টেবিলের মধ্যেখানে আছে, এখান থেকে আপনি যেদিকেই যান 50 কিলোমিটার, আর ডেপথ হচ্ছে 7 ফিট। এখন চিন্তা করেন এই বড় এই সুইমিং পুলটাতে কি পরিমাণ পানি আছে, চিন্তা করতে পারছেন কি পরিমাণ? চোখটা বন্ধ করে 3 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে চিন্তা করেন কি পরিমাণ পানি। এই যে বন্যার যেটার কথা বললাম, এই বন্যাটার সময় ব্যাপারটা অনেকটা এরকমই হয়েছিল। এখানে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী থেকে কেউ আছেন? ওয়াও, বেশ অনেকজন আছেন, গুড, থ্যাংক ইউ। তো এখন আপনারা চিন্তা করে দেখেন, যেহেতু এটা আপনারা ওই এলাকার মানুষ, আপনারা চিন্তা করে দেখেন, অথবা যে যার জেলা সেই জেলাটাই চিন্তা করে দেখেন, এই 3টা জেলা মোটামুটি ভাবে পুরাটা কিন্তু সেই প্রায় 3 সপ্তাহের মতন, 2.5 সপ্তাহের মতন পানির নিচে ছিল। কি পরিমাণ পানি! 3 সপ্তাহ পরে কিন্তু এক পানি নাই, আর পানি নাই, এতগুলা পানি নাই। আপনি পানি ক্রিয়েট করতে পারবেন? পানি আপনি ক্রিয়েট করতে পারবেন? আপনি পানি ক্রিয়েট করতে পারবেন না। কোথায় গেল পানিগুলো? সব সমুদ্রে চলে গেল। আমরা যেটা করতে চাইছি, এই যে পানিটা 2 সপ্তাহ বা 3 সপ্তাহের জন্য ছিল, এই যে বিশাল এক সুইমিং পুলের পানি, 50 স্কোয়ার মাইল সুইমিং পুলের পানি, এই পানিটাকে আমরা ধরে রাখতে চাইছি, পানিটাকে আমরা ধরে রাখতে চাইছি। এই জন্যই আমরা সারা দেশে খাল খনন করতে চাইছি। এই খালগুলোর ভিতরে যখন বর্ষার সময় বাড়তি পানিগুলো আসবে, এই খালগুলোর ভিতরে আমরা নিয়ে যেতে চাইছি। অর্থাৎ খালগুলোর ভিতরে নেওয়ার কয়েকটি উদ্দেশ্য বা লক্ষ্যের মধ্যে একটা হচ্ছে যে আমাদের এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল যে নিচে চলে যাচ্ছে, আস্তে আস্তে এটাকে আমাদের রিচার্জ করতে হবে। এখন যে অবস্থায় চলে গিয়েছে, আমরা যদি আজকে থেকে মোটামুটি সবগুলো খাল যদি মোটামুটি ভাবে পানিতে ভরে দিতে পারি, বাংলাদেশের যত খাল আছে খনন করে, আপনারা জানেন এগুলা এই যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেখানে চলে গেছে, রিচার্জ হতে মোটামুটি নর্মালে আসতে কত বছর সময় লাগবে? 30 বছর মিনিমাম, 30 বছর। মানে আপনি এই কাজটা আজকে শুরু করলে এইটার সুফল আমরা হয়তো এই ঘরে উপস্থিত অনেকেই দেখে যেতে পারবো না আমাদের জীবন দশায়, 30 বছর লাগবে। তাহলে চিন্তা করেন এই কাজটা করাটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জন্য। তারপরে তো কৃষিকাজের জন্য ব্যবহারের জন্য আছে, আর এই যে আল্লাহর দেওয়া যে পানি, এটা যে চলে যাচ্ছে, এটাকে তো আমাদের ব্যবহার করতে হবে সঠিকভাবে। এবং সেজন্যই আপনারা নিশ্চয়ই খবরে এটাও দেখেছেন যে আমরা এর মধ্যে পদ্মাটা আমরা মোটামুটি ভাবে একনেকে পাশ করেছি, তিস্তাটাতে আমরা করছি, তিস্তাটা নিয়ে আমরা কাজ করছি, এখানে আমরা কিছু কারেকশন করছি, প্ল্যানের কিছু পরিকল্পনা পরিবর্তন করছি। অর্থাৎ এই তিস্তা এবং পদ্মা দুটোতে আমরা দুটো বিরাট ব্যারেজ অর্থাৎ ওয়াটার রিটেনার আমরা তৈরি করব। যেই ওয়াটার রিটেনার তৈরি করলে
যেই ওয়াটার রিটেনার করলে আমরা লক্ষ লক্ষ টন পানি বর্ষার সময় আমরা ধরে রাখতে পারবো, ড্রাই সিজনে এটিকে আমরা আমাদের সুবিধা মতন আস্তে আস্তে আমরা এটিকে আমরা ছাড়বো। বিশেষ করে পদ্মাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই জন্য তিস্তার মতন পদ্মা দুটোই গুরুত্বপূর্ণ। পদ্মাটা আমাদের গুরুত্বপূর্ণ, পদ্মার সাথে যেই পানিটা গেছে, পদ্মা নদী দিয়ে যমুনা নদীতে যেই পানিটার বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে, এই পানিটাকে যদি আমরা ফ্লোটা ঠিক করে ছেড়ে দিতে পারি, তাহলে এখন এই ফ্লোটা কমে যাওয়ার কারণে সমুদ্রের পানি ভিতরে ঢুকছে, সুন্দরবনের ওদিক দিয়ে ভিতরে ঢুকছে। ফলে হচ্ছে কি সবকিছু নোনতা হয়ে আমাদের কৃষি জমি থেকে আরম্ভ করে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, গাছপালাগুলা নষ্ট হয়ে যাচ্ছে, ওখানকার পশু পাখিকে এফেক্ট হচ্ছে। কিন্তু আমরা যদি এই বিরাট ওয়াটার রিটেনারটা তৈরি করতে পারি, তখন এখান থেকে আমরা মেজার্ড ওয়েতে আমরা পানি ছাড়তে পারবো। ফলে ওই প্রেশারটাকে তখন আমরা ম্যানেজ করতে পারবো, ওই প্রেশারটাকে ব্যালেন্স করতে পারলে সমুদ্রের পানিটা তখন আর ভিতরে ঢুকবে না। ফলে জিনিসটা আস্তে 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 আবার আমরা হয়তো ঠিক করে আনতে পারবো। ঠিক একইভাবে আমরা তিস্তাতে এখন যেরকম আছে, তিস্তা ব্যারেজ আছে, তিস্তার ভিতরে আমরা খালগুলোতে পানি নিয়ে যেতে পারবো, কিন্তু এনাফ না সেটা। এবং সেই জন্যই আমরা কথা বলবো, এই যে আমরা যাচ্ছি, আমরা ওদেরকে বলবো, ওদের থেকে টেকনিক্যাল, ওদের সেই অভিজ্ঞতা আছে, আমাদের সেই টেকনিক্যাল অভিজ্ঞতা এখনো অতটা হয়তো নেই আমাদের। তারপরে আমাদেরও ইঞ্জিনিয়াররা আছে, ওনারাও চেষ্টা করছেন যে আমরা ওদেরকে বলবো যে আমাদেরকে এই ওয়াটার রিটেনার তারা তৈরি করে দিতে পারে কিনা, যেটা আমরা আমাদের কৃষিকাজ হোক, ব্যবহারের জন্য হোক, সবকিছুতে আমরা এটা ব্যবহার করব। অর্থাৎ আমরা আমাদের এই সম্পদগুলোকে, আমরা পানি সম্পদটাকে আমরা আমাদের কাজে ব্যবহার করতে চাই।